আচ্ছা আমি একটু বলছি ফর্ম কমপ্লিশন আমাদের 6 ধরনের প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কমপ্লিশন বা গ্যাপ ফিল। কমপ্লিশন বা গ্যাপ ফিল কোশ্চেনের অনেকগুলো ধাপ আছে। নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, ডাবল কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন। এইটা হচ্ছে কি ফর্ম কমপ্লিশন। ফর্ম কমপ্লিশন সোজা কথা, একটা ফর্ম দেওয়া হবে, এই যে এখানে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম দেওয়া হয়েছে, নাম ঠিকানা লিখতে হয়েছে। তো ফর্ম কমপ্লিশনের কাজ হচ্ছে যে ফর্মে কিছু জায়গায় গ্যাপ থাকবে, সেই গ্যাপে আমাকে কিছু তথ্য লিখতে হবে। কি লিখতে হবে? সাধারণত এই তথ্যের বাইরে কিছু লিখতে হয় না, সেটা আমরা জেনে নিব আগে থেকেই। এবং প্রথম 20টা কোয়েশ্চেন এর মধ্যেই থাকে কি কি? নেম, ডেট, প্লেসেস, টাইম, প্রাইস, মেজারমেন্ট, ফিচার। কি কি? আবার বলি, নেম, ডেট, প্লেসেস। নেম, ডেট, প্লেসেস একসাথে, টাইম, প্রাইস, মেজারমেন্ট, ফিচার। কারোর নাম চাইবে, কোন তারিখ চাইবে, ডেট, প্লেস কোন স্থান জানতে চাইবে, নেম, ডেট, প্লেস, টাইম জানতে চাইবে, মর্নিং, ইভিনিং, ওয়াচ টাইম জানতে চাইবে, 10 o'clock, 5 o'clock। মেজারমেন্ট, মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওজন, এই সমস্ত বিষয়গুলো জানতে চাইবে। আর ফিচার, ফিচারটা একটু ডিফিকাল্ট হতে পারে, ছোট বড়, স্মল, বিগ, ব্ল্যাক, হোয়াইট, হেভি, লাইট, এই ধরনের কোন অ্যাডজেক্টিভ দিয়ে কোন একটা ইনফরমেশন জানতে চাইবে, যেটাকে আমরা বলবো কি ফিচার। Remember, for time, prices, and measurement, you need to put appropriate unit, such as প্রাইসের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডলার বা পাউন্ড লিখতে হবে, মিটার, সেন্টিমিটার। If they are not on the booklet, underline করে রাখি। IELTS listening বড় জটিল, উত্তর হইয়াও হয় না। যেমন আমাদের এখানে এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে একটা প্রশ্ন 5 নাম্বার দেখা যাচ্ছে। 5 নাম্বার কি লেখা আছে এখানে? পাউন্ড দেওয়া আছে না? তো আমি শুনলাম হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট, সে বললো 50 পাউন্ড। তো আমি লিখে ফেললাম যেভাবে শুনেছি 50 পাউন্ড, এভাবে লিখে ফেললাম। অথবা আমি লিখলাম 50 পাউন্ড। আনসার তো হওয়ার কথা, তাই না? কিন্তু এটা আনসার ওরা ধরবে না। কেন? উই ভায়োলেটেড দ্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ভায়োলেট হয়েছে, এই জন্য এটা আনসার হবে। যখন দেওয়া থাকবে তখন লেখা যাবে না, আবার যখন দেওয়া থাকবে না অবশ্যই লিখতে হবে, তখন না লিখলে কাটা। এই জিনিসগুলো মানুষ অনেক সময় মানে কেয়ারলেস থাকে, যে কারণে স্কোরটা যতটুকু পাওয়া উচিত ততটুকু পায় না। রফিক বুঝে গেছি? হ্যাঁ, রফিকের থেকে কেয়ারলেস ভাব বেশি, ঠিক না? ভুল বলছি নাকি ঠিক বলছি? কেয়ারলেস না হলে তার সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশ আবার কি শাইলা, আমি ঠিক বলছি? ওকে, এরপরে যে জিনিসটা আছে রিমেম্বার ফর, এটা গেল। তারপর হচ্ছে if they are not written on the booklet, দেখানো হয়েছে number plus units will be considered one word। যেমন বলা হইল what is the distance from your house to the city center, আমি লিখলাম 180, বললো 180 কিলোমিটার, ওরা বলছে no more than one word। কি বলছে? no more than one word। তো আমি চিন্তা করলাম না 180 টা একটা, আবার কিলোমিটার লিখলে তো আরেকটা ওয়ার্ড হয়ে যায়, কিলোমিটার বাদ শুধু 180 লিখ, আনসার হবে। রিমেম্বার নাম্বার প্লাস, এই যে নাম্বার প্লাস ইউনিট, ইউনিটটা যদি আমরা লাগাই তাহলে এটা ওয়ার্ডের একটা অংশ, এটা ডিফারেন্ট ওয়ার্ড হিসেবে চিন্তা করবে না। রাইটিং এ যেরকম যাই লিখি তাই ওয়ার্ড, এটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দিস ইজ এক্সেপশন। দিস ইজ সেম ইন রিডিং। রিডিং এর ক্ষেত্রে ইউনিট যদি অ্যাড হয় তাহলে সেটা কি হবে? ওয়ান ওয়ার্ড। ওকে, তাহলে মোটামুটি আমরা
একটা ধারণা পেয়েছি যে আসলে গ্যাপ ফিল কোশ্চেন কিভাবে আনসার করতে হয়। এবার আমরা একটু টেকনিকটা দেখবো যে কিভাবে কোন স্ট্র্যাটেজিটা আমরা ফলো করব। অ্যাক্টিভ লিসনিং স্ট্র্যাটেজিটা কি? অ্যাক্টিভ লিসনিং। হোয়াট ইজ অ্যাক্টিভ লিসনিং? অ্যাক্টিভ লিসনিং কেমনে হবে? আমরা বুঝতে পারছি জি স্যার অ্যাক্টিভ হবো, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভলি শুনবো আর কি, কিন্তু কেমনে অ্যাক্টিভ হবো? সেই অ্যাক্টিভ হওয়ার নিয়মটা আমি একটু শিখাবো যে কিভাবে আসলে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভ হব ডিউরিং দ্য টেস্ট। এই অ্যাক্টিভ লিসনিং কে আমরা তিনটা পার্ট করব। নাম্বার 1 যেটা অ্যাক্টিভ লিসনিং, এটাকে আমরা বলবো বিফোর লিসনিং। বিফোর লিসনিং মানে কি? নাম শুনে কি মনে হয়? মানে লিসনিং শুরু হবে, অডিও শুরু হওয়ার আগে একবার অ্যাক্টিভ থাকতে হবে। বিফোর লিসনিং মানে অডিও শুরু হওয়ার আগে একবার অ্যাক্টিভ থাকতে হবে। এটার জন্য 5টা স্টেপ। লিখে নেই। Instruction, prediction, analysis, highlight, memorize. তাহলে অডিওটা শুরু হওয়ার আগে কয়টা ধাপে আমি অ্যাক্টিভ হব? আমরা যখন পরীক্ষার হলে বসে যাব, আমাদেরকে হেডফোন দিবে, হেডফোন লাগাবো, কোয়েশ্চেন বুকলেট দিবে, কিন্তু তখনও অডিওটা ছাড়বে না, ওরা একটু টাইম নেবে। ছেড়ে দেওয়ার পর ওরা একটু ইনস্ট্রাকশন দিবে, তারপর বলবে নাও ইউ হ্যাভ সাম টাইম। এই সময়টুকুর মধ্যে আমরা 1 মিনিট চেয়ে বেশি পেতে পারি। এই সময়টুকুর মধ্যে আমাকে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে? বিফোর লিসনিং। আর এটার কয়টা ধাপ? কি কি? নাম্বার 1 ইনস্ট্রাকশন, নাম্বার 2 প্রেডিকশন, নাম্বার 3 অ্যানালাইসিস, নাম্বার 4 হাইলাইট, নাম্বার 5 মেমোরাইজ। ইনস্ট্রাকশন থেকে শুরু হবে, প্রশ্নের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ইনস্ট্রাকশন। এখন প্রশ্ন হতে পারে যে জি স্যার বুঝছি, এটা হলো কোয়েশ্চেন থেকে ওই যে আনসার পর্যন্ত, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। কিন্তু আমার কথা হচ্ছে যে অ্যাক্টিভ লিসনিং বিফোর লিসনিং, তার সাথে এটা কি সম্পর্ক? ইনস্ট্রাকশনের সাথে আমার অ্যাক্টিভ হওয়ার সম্পর্কটা কি? রফিক, কোয়েশ্চেন তো আমি এখনো করি নাই, কিন্তু ইনস্ট্রাকশনের সাথে কি? এই প্রথম যখন আমি বলবো কোয়েশ্চেন্স 1 to 8, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1 ইকুয়ালস এখানে দেওয়া আছে কোয়েশ্চেন 1 to 8। যদি এরকম থাকতো কোয়েশ্চেন 32 35, কয়টা প্রশ্ন? কোয়েশ্চেন 32 to 35, 32 থেকে 35, 32 থেকে 35 কয়টা? আমাদের হিসেবে মনে হবে কি 35 মাইনাস 32 ইকুয়ালস 3, কিন্তু তার সাথে কি যোগ করতে হবে? একটা 1 অ্যাড করতে হবে। এটাকে আমরা বলছি লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। তো যদি নাম্বার 1 থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আমরা তো জানি 1 to 8 মানে 8, কিন্তু মাঝখান থেকে যখন হবে তখন সেটা ক্যালকুলেট করে নিতে হবে কয়টা, এবং সেখানে অঙ্ক কষতে বসে গেলে হবে না, চোখের পাতা পড়ার আগে এটা বুঝে ফেলতে হবে যে আমার কাজ হচ্ছে কয়টা প্রশ্ন নিয়ে, প্রশ্ন কয়টা? 8টা প্রশ্ন নিয়েই আমার কাজ। এটাই হচ্ছে ফার্স্ট আমি নিজের
ব্রেনের মধ্যে সেট করলাম, অ্যাক্টিভ করলাম, আমি 8টা নিয়ে কাজ করবো। পরীক্ষা 40টা, কিন্তু আমি কাজ করবো কয়টা নিয়ে? 8টা নিয়ে। কমপ্লিট দ্য ফর্ম দিল, ফর্মের নিচে আন্ডারলাইন করবো। বুঝতে পারছি, আমাকে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা নিয়ে কাজ করতে হবে 8টা প্রশ্নের জন্য। মানে নিজের ব্রেইনটাকে কি করে ফেললাম, ইনভলভ করলাম। এই ব্রেইন এদিক সেদিক তাকায় না, তোমার কাজ হচ্ছে ফর্মে 8টা জায়গায় কাজ করা। রাইট নো মোর দেন 3 words। কিন্তু এই ফর্মের 8টা জায়গায় ফিল আপ করতে গেলে 3টার বেশি লেখা যাবে না। তাহলে সুইফটলি 1-2 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে হবে, নিজের ব্রেনকে ইনভলভ করে ফেলতে হবে যে আমি এখন একটা ফর্মের 8টা জায়গায় তথ্য ঢুকাবো 3 শব্দের মধ্যে। তাহলে গেল আমাদের কি, কোনটা আমরা দেখলাম এখন? ইনস্ট্রাকশন আমাদের হয়ে গেল। এরপরের কাজ কি? ইনস্ট্রাকশন হয়ে গেল। ইনস্ট্রাকশন, আমি ব্রেন রেডি, ফর্মের 8টা জায়গায় 3 শব্দের মধ্যে তথ্য দিতে হবে, শেষ। এবার আমরা চলে যাব প্রেডিকশন। প্রেডিকশন কোথা থেকে শুরু হবে? প্রেডিকশন শুরু হবে সব সময় হেডলাইন, শিরোনাম থেকে। শিরোনামে দেওয়া আছে হোম ডেলিভারি অর্ডার ফর্ম, কসমিক মেইল অর্ডার। দোকানের নাম কি? কসমিক মেইল অর্ডার, হোম ডেলিভারি অর্ডার ফর্ম। তাহলে আমরা বুঝতে পারছি এটা কি জিনিস। একটা ডাক্তারের দোকান। কিসের দোকান? হ্যাঁ, এটা কি, এটা কি, এটা কি ডাক্তারখানা নাকি লয়ারের চেম্বার নাকি স্কুল না কলেজ না দোকান? কি বোঝা যায়? ক্যান ইউ গেস ইট? এটা কিন্তু বুঝতে হবে হেডলাইন পরে। যেহেতু বলছে হোম ডেলিভারি, মানে ঘরে গিয়ে মাল পৌঁছে দিয়ে আসবে, তাহলে নিশ্চয়ই এটা একটা দোকান, ঠিক আছে না? কসমিক মেইল অর্ডার, হোম ডেলিভারি অর্ডার ফর্ম। যেহেতু দোকান, তাহলে কার সাথে কার কথা হবে? ডাক্তারের সাথে ও রুগীর, উকিলের সাথে মক্কেলের? অবশ্যই অবশ্যই কার সাথে? একজন সেলস পার্সনের সাথে আর একজন কাস্টমার। তাহলে আমি একটু আরো একটু ইনভলভ হয়ে গেলাম না? ফর্মে 8টা তথ্য দিব কার ব্যাপারে, কারা কথা বলতেছে? একজন বিক্রেতা আর একজন ক্রেতা। আচ্ছা, বিক্রেতা ক্রেতা যখন কথা বলে, ওরা কি মহাকাশ গবেষণা নিয়ে কথা বলে না চাষাবাদ নিয়ে কথা বলে? কি নিয়ে কথা বলবে?